যে ছেলেরাও তো অ্যাবিউজড হয়। হুম। হয়তো আর পাবলিকে পৌরুষ চটকে যাবে বলে মুখ বন্ধ করতে শেখানো হয়। আমরা পুরোটাই বিশ্বাস করি যে আমরা কন্ট্রাডিক্টরি একটা জেনারেশন। বেগুন বেগুন গোল্ড এই কালারগুলো, বেগুনি গোল্ড এই কালারগুলো একটু কলকাতা নাইট রাইডার্স ঘেঁষা, লোকজনের সাথে একটা অ্যাসোসিয়েশন হয় মেন্টালি, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে একটু সেমাই জোকার ব্যাটম্যানের মেজাজটা হয়তো আছে বলে একটু ওই কালার স্কিমের প্রতি একটু টান ছিল, পার্পল অ্যান্ড গ্রিনের মধ্যে। আর একটা হচ্ছে যে ওর মানে নিয়ন কালার বিষয়টাই যেটা, সেটা হচ্ছে যে একটা মানে একটা মরা জিনিসের মধ্যে একটা জীবন্ত স্পার্ক। আমার ছবির যে টেকনিক্যালি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাও যেরকম সেরকম রাখার চেষ্টা করেছিলাম, ওই কারণে ওই বাবা দিকে ঘেঁষা। বিরাট এক্সপ্লেনেশন। হ্যাঁ, মানে জাস্ট ভালো লেগেছে বলে আছে তা শুধু নয়। শুরু করি। ইয়েস। কাতুকুতু বুড়ো এই নামটা শুনলে মানুষের যে মানে আপনার আপনার আমার যে ছবি ভেসে ওঠে, সেই কল্পনায় মনে হয় কিছুটা হলেও ইন্টারাপ্ট করবে উজানের এই ছবি। কেন বলছি সেটা উজানই বলবে, কারণ এটা ওর প্রথম পরিচালনায় ছবি। নাম আবার কাতুকুতু বুড়ো, কিন্তু তার সঙ্গে কিন্তু ছবির কোনো মিল নেই, যতটুকু আমরা বুঝেছি। কি তাই তো উজান? অবশ্যই অবশ্যই, কাতুকুতু বুড়ো কবিতাটা যখন আমরা ছোটবেলায় পড়েছি বা শুনেছি, মানে বাচ্চারা আবৃত্তি করছে বিভিন্ন কম্পিটিশনে পিছনে হাত দিয়ে মিষ্টি করে, কবিতাটার মধ্যে যে অন্তর্নিহিত মানে আছে সেটা আজকে সুকুমার রায় কেন অন্য অনেক কবিতার বা টেক্সটের বা সিনেমার মধ্যেও একটা অন্তর্নিহিত মানে থাকে। এবং ননসেন্স যেগুলোকে বলা হয়, ননসেন্স ভার্স বা লিমারিক, এই জিনিসগুলোর মধ্যেও যে লেয়ারে একটা অন্য মানে থাকে বা একটা সামাজিক বার্তা থাকতে পারে বা একটা মানে স্যাটাইরিক্যাল অ্যাপ্রোচে যে লেখা হতে পারে, সেইটা কিন্তু কাতুকুতুবুড়ো কবিতাটা আরেকবার দু তিনবার পড়লেই কিন্তু সেটা মানে বোঝা সম্ভব হয়। মানে আজকে ছোটবেলার যেরকম ভাবে স্যান্টা ক্লজ মিথ্যে হয়ে যায় একটা সময়ের পরে, সুপার হিরোরাও একটু বাস্তব হয়ে যায়, ভাবা যায় যে সত্যি সত্যি কি কেউ উঠতে পারে আকাশে, সেরকম ভাবে কিন্তু কবিতাগুলো চেঞ্জ হতে থাকে বড় বড় যখন আমরা হই। এবং কবিতাটা যদি কি আরেকবার কেউ রিভিজিট করে, তখন পরিষ্কার বুঝতে পারবে অনেক কিছু প্রশ্ন মানে উঠে আসছে কিন্তু কবিতার মধ্যে দিয়ে। মানে যেরকম হাসির কান্না কেন বেশি আসছে, বা এই কুলপিকে ছিড়বে পেটের নারী, মানে এটা তো একটা খুবই একটা গ্রাফিক একটা ডেঞ্জারাস ভিজুয়াল। এটা কেন হচ্ছে এবং বাচ্চাটা কেনই এতটা আনকমফোর্টেবল হয়ে আছে, তখন আমাদের মনে হলো যে সত্যিই তো মানে এটা হয়তো একটা ফিজিক্যাল ডিসকমফর্টের ব্যাপারে একটা কবিতা, এবং যেটা হওয়ার কথা নয় সেরকম একটা জিনিসের ব্যাপারে কবিতা। কাতুকুতু বুড়ো ইজ নট, মানে এই ছবিতে আমি যেরকম অনেকেই বলেছি কাতুকুতু বুড়ো অ্যাট ওয়ান্স দ্য হিরো অ্যান্ড দ্য ভিলেন। তোর কি সেটা মনে হয়? এই ছবিতে এটা কি কোথাও মানে মানুষ অনেক সময় বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করে, তো ট্রেলার দেখে যেটা ইন্টারপ্রেট করছে অনেকে, এটা তোর মানে এটা কেদারের অল্টার ইগোর সঙ্গে নিজের লড়াই, কিন্তু বাস্তবে সে নিজেই লড়ছে। কিসের বিরুদ্ধে লড়ছে, কেন লড়ছে? আমরা সবাই মানে কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য কল্পনার সাহায্য নিই, কিন্তু সেটা বাস্তবে আসে না। কতটা আসে কতটা আসে না, বা সেই সময় আসে কিনা। এখানে যেটা দেখা যাচ্ছে যে বাস্তবে অল্টার ইগোটা চলে এসেছে। এইটা কেন ভাবলি? এইটা আমার মনে হয়েছে যে জানো তো, আজকে বিভিন্ন রকমের আহ, আহ, মাত্রায় আমরা কল্পনার জগতে যাই, এবং সেটা অনেকটাই ডিপেন্ড করে আমাদের মানসিক অবস্থা বা পরিস্থিতির উপর, যে কতটা আমি কল্পনার সাহায্য নেব, বা আমি কতটা আমার মনে আমি কতটা আমাকে অ্যালাউ করছে কল্পনার সাহায্যটা নিতে। মানে অনেকে অনেকটাই বাস্তবে এতটাই রুটেড থাকে যে তারা সেখান থেকে কখনো বেরোতে পারে না। অনেকজন আবার সেই অসুবিধাটা নেই, তারা তখন কল্পনার হাতটা ধরে একটু উড়তে চায় যখন তাদের পরিস্থিতিটা ততটাই কঠিন হয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ট্রেলারে যেটা আমরা খুব পরিষ্কার করেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যে মানুষের টাচে আমার প্রবলেম হয় কেদার বলছে, এবং সেটা একটা অ্যাকচুয়াল স্পেসিফিক প্রবলেম। ওটাকে বলা হয় হ্যাফেফোবিয়া। হ্যাফেফোবিয়া এমন একটা রোগ যেটা মানুষের স্পর্শে অসুবিধা হতে শুরু করে, সেটা বিভিন্ন কারণে হয়, এবং সেটা সাধারণত ট্রমার কারণে হয়। এবং সেটা কিন্তু বিভিন্ন মাত্রায় আমাদের অনেক চেনা জানা মানুষের মধ্যেও আছে, যারা মানুষের স্পর্শ অত সহজে সহ্য করতে পারে না, কারণ তাদের মানুষের স্পর্শর সাথে একটা খুব ছোটবেলা থেকে খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা বিরক্তি হিসেবে রিটালিয়েট করে। বিরক্তি থেকে ওটা নিউরোলজিক্যাল প্রবলেম হিসেবে ধরা পড়ে সেটা। এবং সেটা আমি আমার চেনা জানা অনেকের মধ্যেও কিন্তু দেখেছি, সেটা কম বেশির ওপরে স্বাভাবিকভাবেই, মাত্রাগুলো তো বদলাতে থাকে,
কিন্তু এইটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা একটা রিয়ালিটি। এবং আমাদের গতকালই একটা প্রোমো বেরিয়েছে এবং সেখানে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু অ্যাড্রেস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ছেলেরাও তো অ্যাবিউজড হয়। হুম। হয়তো আর পাবলিকে পৌরুষ চটকে যাবে বলে মুখ বন্ধ করতে শেখানো হয়। তো আমার কাছে সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল কাতুকুতু বুড়ো নামটা রাখার এবং এই ছবিটা বানানোর। কারণ এইটা এমন একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা চেপে দেওয়া, সত্যি কথা একটা, মানে জুতোর তলায় পিষে দেওয়া একটা সত্যি কথা, যেইটাকে হয়তো আমাদের চেনা জানা, আমি নিজে এই ছবিটা লেখার পিছনে আমার মানে অনেক ভালোবাসার মানুষ এবং পরিবারের খুব কাছের মানুষদের অভিজ্ঞতা শুনে একটা প্রতিবাদ বলতে পারো বা একটা আত্মপ্রকাশ বলতে পারো। এবং এই ছবিটাই আমার প্রথম ছবি হতো, সেটা আমি প্রথম থেকেই জানতাম। প্রতিবাদের কথায় যখন এলাম, একটা আউট অফ দ্য কনটেক্সট হুম তবু জিজ্ঞেস করছি, হুম ককরোচ পার্টির প্রতিবাদ, হুম। এটা নিয়ে তুই কি বলবি? আমি যা এক্ষুনি বললাম না, চলছে। জুতোর তলায় পিষে দেওয়া সত্যি কথা হলো, সেটা একটা কারণ ছিল। এবং আমার মনে হয় যে এই যে ককরোচের ইমেজটা আমার কাছে আমাকে খুব ফ্যাসিনেট করে। কারণ এটা আমি মানে আমাদের এটা হয়তো জেনজির একটা ব্রডার একটা রিফ্লেকশন হিসেবে আমরা যদি দেখি, এই যে ককরোচ হিসেবে মানুষ আইডেন্টিফাই করতে চাইছে অদ্ভুতভাবে। আমাদের যখন প্রোমো বেরোচ্ছে, মানে ছবির সাথে আমি লিঙ্ক করতে হুম চাইছি না, হুম কিন্তু হুম হুম হুম। স্বাভাবিকভাবে ভাবনা চিন্তাগুলো ওই দিক মানে রিলেট করতে পারছি বলে বলছি। একটা গাধার শট আছে, একটা গাধা মাথায় একটা মাস্ক পরে বসে আছে। হুম। এই অনুভূতিটাই আমাদের অধিকাংশ ক্ষেত্রে অনেক জেনজিদের হয়, যে এই এই ককরোচ বা গাধা এই ইমেজগুলো কিন্তু এটা স্যাটাইরিক্যাল একটা, আমাদেরকে উল্লু বানানো হচ্ছে। আগে যেরকম উল্লু বলা হতো, এখন সেটা এই আহ, মানে অ্যাঙ্গেলটা ধরে অ্যাঙ্গেলে হচ্ছে। এবার দিয়েছে। আমার একটাই জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে আমার বিশ্বাস এবং সেটা সারা জীবনই বিশ্বাস থাকবে এবং ইতিহাসেও যারা ইউথ তাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে কোনো প্রতিবাদে, এটা ইতিহাস বলে দিচ্ছে, মানে এটা আমাদের জেনারেশনের ক্ষেত্রে নতুন কিছু নয়। কিন্তু এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাববে বা না মানে না থেকেও যে প্রতিবাদ করা যায় বা বক্তব্য রাখা যায় বা একটা জিনিস চাওয়া যায়, সেইটা কিন্তু আমার মনে হয় যে মানুষের আর একটু সহজে বিশ্বাস করা উচিত। কারণ এইটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং আমি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, অনেক বন্ধু বান্ধবও আছে ওখানে উপস্থিত, তারা যেন সুস্থ থাকে, তারা যেন ঠিকঠাক থাকে, তারা মানে শারীরিক দিক থেকে এবং আক্রমণের মুখে যেন না পড়তে হয় তাদের, এই আশাটা তো থাকবেই। অ্যান্ড অ্যাজ আ ইয়াঙ্গার জেনারেশন পার্সন আই ওয়ান্ট আ রেজলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড যারা যারা রেসপন্সিবল এইটার কারণে, তারা যেন মানে খুব শিগগিরই তারা মুখ খোলেন বা কোনো একটা ব্যাপার বিষয়টার মীমাংসা হয়, কারণ মীমাংসা হওয়াটা খুবই জরুরি। সিনেমার কথায় ফিরে আসি, হ্যাঁ। মাকে পরিচালনা করা কতটা কঠিন ছিল, ছিল কি আর না সহজ ছিল? না না কঠিন ছিল না, ব্যাপারটা হচ্ছে যে উনি একজন অভিনেত্রী হিসেবে যখন সেটে আসেন, হুম। তখন ওনার হোমওয়ার্ক, মানে আমাকে যেরকমভাবে উনি হোমওয়ার্ক করাতেন, উনি পরিষ্কার নিজের হোমওয়ার্কটা এত ভালো করে করে আসেন যে ওনাকে বেশি কিছু বলতে হয় না। তো রাদার এরকমও হয় যে উনি বেশি প্রস্তুত হয়ে আছেন আমাদের থেকে। তো এই অনুভূতিটাও স্বাভাবিকভাবেই মানে মানে আমি ওরকম মাপের একজন হুম আর্টিস্ট, মানে আমার মা ছাড়াও তো আমি ওই হুম ক্যাপাসিটিতে হুম। আরো বেশি মিশেছি, সেই সম্মানটা মানে উনি মানে খুবই সহজে অর্জন করে নেন। এবং সেটা একটা মানে প্রথম ছবিতে এই অভিজ্ঞতা পাওয়াটা একটা বিরাট বড় সৌভাগ্য। এই ছবির গান, হুম আর একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে এই ছবির গান, হুম প্রেমের গান দুটো, হুম এবং আর একটা এমনি গান, প্রত্যেকটা গানই খুবই ক্যাচি, মানে মানুষ লুপে শুনছে, যেটা চিরাচরিত সিনেমায়, হুম বাংলা সিনেমায় আমরা গান দেখে থাকি সেরকম গান নয়। হুম। কি করে এগুলো, এটার মধ্যে তুই তো দেখলাম সঙ্গীত পরিচালনা তো আছে। হ্যাঁ, এইটা খুব মজার ব্যাপার। আমি যখন স্ক্রিপ্টটা শোনাতে আসি এসভিএফ এর অফিসে, এর জন্য অনেক কয়েক মাস অপেক্ষা করে আসতে হয়েছে স্বাভাবিকভাবেই, কারণ সবাই খুব ব্যস্ত। এবং আমিও তখন নিজে নিজে যতটুকু সময় পাই, 1 মাস পিছিয়ে গেছে, বেশ হয়েছে, তাহলে আরেকটু কারেকশন করি। তো এই করতে 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 শেষমেশ যখন শোনাই, তখন আমি একটা বিরাট ভুল ডিসিশন নিই, সেটা হচ্ছে অভিনয় করে করে স্ক্রিপ্টটা শোনাই। তখন ওই একটা গুটি পড়লো, প্রত্যেকটা সিন ডিসক্রাইব করে করে শোনাই, ওখানে আরেকটা গুটি। আর তৃতীয় হচ্ছে বিভিন্ন সিকোয়েন্সে যেখানে যেখানে সং সিকোয়েন্স আসছে বা সেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো শুনিয়ে দিই আমি আমার মন মতো, রেফারেন্সের মতো, সেখানে আরেকটা গুটি পড়লো। গুটি তারপরে পড়ে মানে গেছে। বেসিক্যালি বোর্ড ফাঁকা, নতুন করে গেম শুরু করতে হবে। আমাকে বললো যে তুমি সবগুলোতে ইনভলভ থাকো। হোম টাস্ক বেড়ে গেল। হ্যাঁ, এবার বাস শুরু হয়ে গেল। এবার নতুন করে মানে সব মানে বললো যে সব ডিপার্টমেন্ট এবার দায়িত্ব, এবার তুই নে, এবার আমাকে যেই ছবিটা শুনেছি সেটাকে বানিয়ে দে। আমাকে তাই বললো, মানে এসবিএফ এর মানে হুম। শ্রীকান্ত মতো উনি বললেন।
বাস এই তারপর পরপর আমি দেবায়ন আর সিজির সাথে, দেবায়নের সাথে অনেক বছর ধরে আলাপ, কলেজে যাদবপুরে ছাত্র ছিলাম আমরা দুজনে। আর এদিকে সিজির সাথে সবে আলাপ হয়েছে, কিন্তু বোঝা যায় না সবে আলাপ হয়েছে, কারণ বন্ধুত্বটা খুব স্ট্রং হয়ে গেছে। সাউন্ডস্কেপটা যে টিপিক্যাল করব না সেটা নিয়ে আমরা আগের থেকেই আমরা মানে এটা পূর্ব পরিকল্পিত একটা ভাবনা। মানে আমরা বিভিন্ন রকমের গান আমরা ভালোবাসি, শুনি, বানাতেও পারবো আশা করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলবো যে এই যে এই পার্পল পোস্টার, নিয়ন কালার, মানে একটা অন্ধকারের মধ্যে একটা ম্যাজিক। এই যে ট্রেলারের শট দেখবে, একটা ধাপার মাঠের মধ্যে দিয়ে একজন হেঁটে আছে, ধাপার মাঠ তো জঞ্জাল শহরে, তার মধ্যে দিয়েও একটা অদ্ভুত একটা ভিজুয়াল ম্যাজিক আমরা পাচ্ছি। তো যেরকম ভাবে মানে পুরো প্রিস্টিন পরিষ্কার সমাজের মধ্যে ককরোচ, মানে এই প্যারালেল গুলো কিন্তু এক্সিস্ট করে। আমরা পুরোটাই বিশ্বাস করি যে আমরা কন্ট্রাডিক্টরি একটা জেনারেশন। তো আমাদের দিক থেকে আমরা একটু কন্ট্রাডিক্টরি গান তৈরি করতে চেয়েছিলাম। মানে দেখবে যে বিবিডি বাগের গানের মধ্যে 3-4টে রকমের গলা আছে, আমি করেছি ওই গলাগুলো। মানে একটা হচ্ছে ফোকের গলা, একটা হচ্ছে গলা, একটা মনে হচ্ছে আর একটা তোর ক্যারিয়ার অ্যাসপেক্ট খুলে যাচ্ছে কিসের? আস্তে আস্তে। না না না, ওইটা মানে ওটা সম্পূর্ণভাবে মানে আমার মানে ইচ্ছে করেছিল বলে, আমার আমি ওটার ব্যাপারে প্যাশনেট বলে আমি করেছি, কিন্তু সেটাকে আমি আলাদা করে একটা ক্যারিয়ার অপশন মেইন স্ট্রিম আমি সেটাকে ভাবি। এত তো এই যে নিউ এজ জেনারেশনের ছবি, বাংলা সিনেমা নিয়ে বলা হয় যে থিয়েটারে মানুষ যাচ্ছে না, নিউ এজ কে টানবে এই ছবি? কেন টানবে দর্শককে যদি একটু বলিস। আমার যেটা মনে হয় যে আমি যখন ছবিটা লিখি বা বানাই, বা যেই টিম এই ছবিটার সাথে জড়িত বা অ্যাসোসিয়েটেড, আমরা সবাই মানে বেসিক্যালি ওই জেনজি মিলেনিয়ালের ওই বাউন্ডারি গুলোর মাঝখানে কোথাও গিয়ে একটা। এবং ছবিটার গল্পটা যেহেতু আমি যখন ভাবি, তখন বিভিন্ন চারিদিকে ঘটতে থাকা বিভিন্ন ঘটনা, যেগুলো আমাদেরকে অনেকটাই রাত জাগিয়েছে বা ভাবিয়েছে, তার সাথে সাথে এখনো যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মধ্যে ইউথের যে পজিশনিং বা ভাবনা চিন্তা, সেইটা আমার মনে হয় খুবই এফেক্টেড হয়েছে, এবং সেটা উঠে এসছে ফোর ফ্রন্টে বারবার। তো সেরকমই একটা মানে মানসিকতা থেকে একটা মানে ইয়াং মেকার হিসেবে, তখন আমার 25 বছর বয়স ছিল যখন আমি লিখতে শুরু করেছিলাম, 26-এ শুট করেছি, এখন 27-এ রিলিজ করছে। তো সেই পরিস্থিতিতে এই যে মানে আমরা যা দেখে এসেছি, আমরা যেরকম ভাবে রেসপন্ড করতে চাইছি, প্রতিবাদের ভাষা যেরকম ভাবে আমরা বিভিন্ন রকমের এক্সপ্লোর করছি, সেটা হিউমার হতে পারে, সেটা মিম হতে পারে, সেটা একটা মজার প্ল্যাকার্ড হতে পারে, সেটা সিনেমাও হতে পারে। তো আমার মনে হয় সেই কারণেই হয়তো আমি কাউকে এই কারণে রিলেটেবিলিটির কারণে কাউকে আমি আসতে বলতে পারি না। কারোর যদি ইচ্ছা হয় তাহলে তারা দেখবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমার মনে হয় যে যারা দেখবে তাদের হয়তো সেই কানেক্টটা তারা করতে পারবে। আর একটা বাজ শোনা যাচ্ছে, প্রশ্নটা আমি করতে চাই না কিন্তু করতে হবে, সেটা হচ্ছে তুই কি কম্পিটিশনের মুখে পড়লি? বাবার এত ভালো ছবি একটু রিলিজ করলি এবং সেটা ব্লকবাস্টার। কম্পিটিশন এরকম মানে আমি সুস্থভাবে ব্যাপারটা দেখি। মানে আমি যদি কম্পিটিশনে মানে আমি আমার ছবি যদি ভালো চলে, তাহলে বাবাকে আমার একবার একটু চাইনিজ খাওয়াতে হবে, সেটা একটা খুব ভালো ব্যাপার। এর থেকে বেশি কম্পিটিটিভনেস আমার মনে হয় না। মানে আমি মেন্টালি প্রসেসও করতে পারি, মানে আমি সত্যি এগুলো নিয়ে ভাবনা চিন্তাই করি না, কারণ আমার মনে হয় যে দুজনের ক্যারিয়ার গ্রাফ নাম্বার ওয়ান খুব আলাদা, গল্প বলার ধরন আলাদা, গল্পর ধরন আলাদা, আলাদা ট্র্যাক রেকর্ড আলাদা, অডিয়েন্স বেস একজনের আছে আরেকজনের এখনো মানে তৈরি হয়নি, স্বাভাবিকভাবে জেনারেশন আলাদা, এগুলো জেনারেশন আলাদা। তো এবার সবকিছুই আলাদা। এবার সেরকম একটা ক্ষেত্রে আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না যখন একটা আজও অর্ধাঙ্গিনীর মতো ছবি ওয়ার্ক করছে, বিকজ মা নিজের অভিনেত্রী হিসেবে যে রেকগনিশনটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা, সবসময় পাওয়ার কথা, সেই রেকগনিশনটা উনি পাচ্ছেন। আর বাবার দিক থেকেও স্বাভাবিকভাবে ওনার যেরকম ভাবে পরপর সিনেমা আসছে এবং সেটা ভালো চলছে, এইটা দেখতে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ট্রিট গুলো তো আমিও পাই। সো কম্পিটিটিভনেস এর কোনো ব্যাপারই নেই এখানে। রাদার আমি বলবো যে এই তুলনাটা যেটা করা, এটা স্বাভাবিকভাবে খুবই ঘটনাচক্রে তুলনা হচ্ছে। আমি অন্য কারোর ছেলেও তো এই তুলনাটা হতো না, কিন্তু এইটার তুলনা যে তাও হচ্ছে ওনাদের কাজের সাথে যে আমার তুলনা হবে, এটা আমাকে অনেকটাই পুশ করবে আরো ভালো কাজ করার জন্য, এইটাই আমি বিশ্বাস করি, এবং আমি ওই ভালোটুকুই ধরে রাখতে চাই।